আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি এনাম, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আমার আজকের ভিডিওতেও নির্দিষ্ট কিছু উল্লেখযোগ্য খবরের যে আমার ওপিনিয়ন এবং অ্যানালাইসিস সেটা আপনারা দেখবেন এবং আশা করব যে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন এবং অন্যান্য যে গুরুত্বপূর্ণ যেই খবরগুলি আছে সেখানে বাংলাদেশের ডিফেন্স এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সম্পৃক্ত যে খবরগুলি আছে এবং এগুলির বাইরে বাংলাদেশের যে অভ্যন্তরীণ যে রাজনৈতিক ব্যাপার এবং জামায়াত, এনসিপি এবং তারেক রহমান সাহেব প্রত্যেকটা বিষয়ে যেই খবরগুলি আছে অবশ্যই আমি আমার ওপিনিয়নগুলি দেবো। সেই খবরগুলির পাশাপাশি আশা করব যে ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন এবং প্রচুর লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন। বন্ধুরা, আসেন আমরা ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, প্রথমেই আমি বাংলাদেশ সেনাবাহিনীর যে রদবদল হচ্ছে আর কি, একবারে বাংলাদেশে তো এখন ভূমিকম্প হচ্ছে, ওই সামরিক বাহিনীর মধ্যে একটা ভূমিকম্প আমরা দেখছি আর কি, মানে একবার না দুইবার। তো সেখানে আমরা যে লাস্ট যেই রদবদলটা হয়েছে সেনাবাহিনীর, সেখানে সেনাবাহিনীর আরও 6 উচ্চ পদে রদবদল। এটা 4 দিনের মাথাতেই হলো। 4 দিনের মাথায় সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদে আবারও রদবদল। তো এইটার মধ্যে গুরুত্বপূর্ণ যেই আমরা খবরটা দেখলাম সেটা হচ্ছে যে অনেকে বলতেছিলেন যে পাকিস্তান ঘেঁষা কিছু লোকজন আছে আর কি, এবং কামরুল আমরা জানি যে বেশ কয়েকবার উনি পাকিস্তানি যারা নাকি আছেন আর কি, বড় বড় উচ্চপদস্থ কর্মকর্তা এবং অসীম মনিরের সাথেও কিন্তু উনি বৈঠক করেছেন আর কি। তো আমরা ক্লিয়ারলি অনেকেই বলতেছিল আর কি যে এটা উনি ছিলেন হচ্ছে যে কি বলে জামাতের ঘনিষ্ঠ এবং ওনাকে পররাষ্ট্র দপ্তরে পোস্টিং দেওয়া হয়েছে এবং এখানে অ্যাম্বাসেডর বলা হচ্ছে যে অ্যাম্বাসেডর করে পাঠানো হবে। বন্ধুরা, পাকিস্তানপন্থী যে ইউটিউব চ্যানেলগুলো আছে তারা বলতেছে যে পাকিস্তানে পাঠানো হবে তাকে, বা তুরস্কে পাঠানো হবে, বা চীনে পাঠানো হবে। আবার ভারতের যারা আছে তারা ভয় পাচ্ছে যে কামরুল সাহেবকে আবার ভারতের অ্যাম্বাসেডর করে পাঠানো হয় আর কি। তো এমন হতে পারে সরকার তাকে অ্যাম্বাসেডর করে কোথাও পাঠাবেই না, পররাষ্ট্র দপ্তরেই হয়তো উনি থাকবেন আর কি। তো এইরকমই আরও একজন আছেন ডক্টর ইউনূসের ঘনিষ্ঠ এবং উনিও পাকিস্তানের খুব কাছের, এবং অনেকে বলতেছিলেন যে জামাতের। তো জামাতের আসলে তো কিছু ভালোবাসার লোকজন আছে। পাকিস্তানপন্থী আরও একজন আছেন, যেটা ওই ভারতের চ্যানেলগুলি বলতেছে যে ফয়জুর আর কি। তো সেনাবাহিনীতে রদবদল, নতুন QMG শাহিনুল, NDC-তে ফয়জুর আর কি। তো তাকেও মানে পোস্টিং ট্রান্সফার দেওয়া হয় আর কি। দেখেন 23শে আগস্ট 2025 ডিফেন্স টেকনোলজি অফ বাংলাদেশ তারা বলতেছে যে পাকিস্তানের সাথে সামরিক সম্পর্ক বৃদ্ধির প্রয়াস বাংলাদেশ, এবং উনি কিন্তু তখন পাকিস্তানে ছিলেন আর কি। বর্তমানে পাকিস্তান সফরে রয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমান। গতকাল সেখানে তিনি রাওয়ালপিন্ডির জয়েন্ট স্টাফ হেডকোয়ার্টারে পাকিস্তানের চিফ অফ জয়েন্ট স্টাফ জেনারেল শাহির শামশেদ মির্জার সাথে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন। তো এই ধরনের বিভিন্ন খবর আমরা দেখছি এবং পাকিস্তানের যে বড় বড় জেনারেল যারা আছেন তাদের সাথে কিন্তু উনি বিভিন্ন সময় বৈঠক করেছেন বা তার একটা ভালো সম্পর্ক আছে, এটা আমরা জানি। পাকিস্তান আসলে যুদ্ধবাজ একটা সরকার এবং সেটা ওই আইয়ুব খানের সময় থেকে আমরা দেখছি আর কি। মানে তারা উল্টা আবার আমাদেরকে ক্রিটিসাইজ করে যে আমরা তাদের মতো যুদ্ধবাজ হইলাম না কেন আর কি। তো দেখেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী উনি ওই আফগানিস্তানের সাথে তারা যুদ্ধ লাগাই দিছে। পৃথিবীর সকল সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক আফগানিস্তান। তো এটা কে বলতেছে? পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আর কি। তো তাদের চোখে ভাই কেউ ভালো না, মানে আফগানিস্তানের সাথেও তাদের খুব একটা ভালো সম্পর্ক ছিল। যার সাথে তাদের মতের মিল হয় না তারা ট্যাগ দিয়ে দেয় যে এরা ইন্ডিয়ান আর কি। তো আফগানিস্তান এক সময় পাকিস্তানের বন্ধু ছিল আর কি। তো তাদেরকে বাধ্যই করা হয়েছে যে পাকিস্তানের বিরুদ্ধে আর কি ভারতের পক্ষে অবস্থান নেওয়া আর কি। তো দেখেন এখানে ভয়াবহ আফগানিস্তানে হামলা চালাচ্ছে পাকিস্তান এবং 228 জন আফগানি নিহত হয়েছে এটার জন্য। তো এখানে শিশু আছে, নারী আছে, তো তাদের ভাই মায়া দয়া এরকম নাই আর কি। রোজার মাসে আর একটা মুসলিম দেশের সাথে যুদ্ধ করে, মানে কাপুরুষ আর কি। এটা পছন্দ না। পাকিস্তানে বিমান হামলার দাবি, আফগানিস্তানের উত্তেজনা চরমে। তো এই ধরনের উত্তেজনা দেখতেছিলাম এবং গতকালকে মানে আফগানিস্তানি তাদের এই যে বর্ডার যেগুলি আছে পাকিস্তানের, তো সেখানে হামলা করতেছিল এবং পাকিস্তানের 40টা সেনা চৌকি দখল করছে, এই ধরনের খবর কিন্তু আমরা পাচ্ছিলাম। প্রথমে বলা হচ্ছিল যে 15টা
18টা সেনা চৌকি দখল করছে, পরে পাকিস্তানের 40টা সেনা চৌকি দখল করেছে, এই ধরনের খবর আমরা পাচ্ছিলাম আর কি। এবং আফগানিস্তানের আকাশে টহল দিচ্ছে পাকিস্তানের যুদ্ধ বিমান, ধ্বংস বহু সামরিক স্থাপনা। তো তাদের আসলে এরকম বিমান বাহিনী আছে, তাদের পাইলটরাও ভালো। পাকিস্তানের হাতে আধুনিক জেট ফাইটারগুলো আছে আর কি, এবং জেট এন্ড সি আমরা জানি যে আছে, এবং F-17 তাদের নিজের তৈরি চীনের সাথে যৌথভাবে, এবং তারা F-16 জেট ফাইটারও কিন্তু আমেরিকার, এটা কিন্তু আফগানিস্তানের সাথে হামলার সময় ব্যবহার করে আর কি। তো দেখেন এখানে পাকিস্তানের হামলায় আফগানিস্তানের সর্বোচ্চ ধর্মীয় নেতা নিহত। তো এইগুলি আসলে করে রোজা রমজানের দিনে আসলে পছন্দ না আর কি, আমার কাছে আসলে পছন্দ না। পাকিস্তানের একটা বৈশিষ্ট্য যে তারা যুদ্ধ করে এবং ওই শরিয়া মতো 4টা বিবাহ করা নাকি জায়েজ, তো সেটা করে আর কি। আর চতুর্থ বিয়ে করছেন শোয়েব মালিক পাত্রীকে, ইনকিলাব এই ধরনের খবর দিচ্ছে আর কি। তো আমাদের কোনো ইন্টারেস্ট নাই যে পাত্রীকে, বাট তারা ওই কোটা পূরণ করে ভাই, এটা আমরা দেখলাম আর কি। বন্ধুরা, আমি কয়েকদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে তুরস্কের অ্যাটাক হেলিকপ্টার T-129 এটার পরিবর্তে সম্ভবত দক্ষিণ কোরিয়ার দিকে বাংলাদেশ ঝুঁকতেছে, এবং LAH-1 মিরিয়ন লাইট অ্যাটাক হেলিকপ্টার এবং KUH সুরিয়ন জেনারেল পারপাস হেলিকপ্টার, এটা মানে 6টা করে কেনা হবে, এই ধরনের কিন্তু আমরা খবর পাচ্ছিলাম আর কি। তো এটাই হয়তো সঠিক, কারণ তুরস্ক তো আসলে অভ্যাস খারাপ, তারা ওই বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে কিন্তু অলমোস্ট হস্তক্ষেপ করে আর কি। মানে শিবিরের যাতায়াত, ওই সাদিকায় আমরা ঘুরে ফেরে ওই তুরস্কে গিয়া, এগুলি ভাই আমাদের পছন্দ না। আমরা দেখেছি যে আওয়ামী লীগকে ভারত কিরকম সাপোর্ট করে, এবং ওই তুরস্ক জামাত শিবিরের সেকেন্ড হোম এটা বলা হয়, এবং পাকিস্তান এবং তুরস্ক মিলে বাংলাদেশের অভ্যন্তরীণ যে রাজনৈতিক যে অবস্থা, সেখানে কিন্তু তারা ক্রমাগত হস্তক্ষেপ করে বেড়াচ্ছে। তো এটা যদি না শুধরায় ভাই, তাহলে তুরস্কের কাছ থেকে যে এয়ার ডিফেন্স সিস্টেম এবং হেলিকপ্টার, এটা মনে হয় যে আপাতত পজ আছে আর কি। তো দেখেন এখানে ডিফেন্স টেকনোলজি অফ বাংলাদেশ DTB তারা একটা খবর দিয়েছে যে সীমান্ত রক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ BGB এর ব্যবহৃত অক্ষয় ক্লাস পেট্রোল ভেসেল BGB শাহজালাল নদীপথে সীমান্ত প্রহরায় BGB এই জলযান ব্যবহার করছে। উক্ত জাহাজে 4টি মেশিন গান আছে। তো BGBও এ ধরনের জাহাজ নিয়ে মানে যদি পাহারা দেয়, তো এটা অবশ্যই ভালো। বাংলাদেশের কোস্ট গার্ড যারা আছেন তারাও কিন্তু বাংলাদেশের জলসীমা পাহারার মধ্যে নিয়োজিত আছে। তো দেখেন জুম্মা শেষ হলো আর কি, তারেক রহমান সাহেব বাচ্চাদের সাথে এরকম জিজ্ঞেস করতেছিলেন যে কয়টা রোজা রাখছো। তো সবাই প্রায় ম্যাক্সিমামই কিন্তু বলতেছে যে আজকেরটা ছাড়া সব রাখছে আর কি, ছোট বাচ্চারা যেভাবে বলে আর কি। তো উনি আবার সবার সাথে মাথায় হাত দিচ্ছিলেন। তো এটা আমাদের আসলে স্বস্তি জায়গায় আর কি, তারেক রহমান সাহেবের মানে পায়ে হেঁটে বইমেলা উদ্বোধন এবং 21শে পদক দেওয়া আর কি। এবং সাদিক কায়েমরা আসলে ভালো কাজ করতেছে না। জনকণ্ঠ আজকে প্রচার করে মানে এই ধরনের ভয়ভীতি ছড়াচ্ছে আর কি। জুমার পর রাজপথে নামছেন সাদিক কায়েম। তো কোনো তো ইস্যু নাই বাংলাদেশের, এখন কি কোনো ইস্যু আছে? মানে সংসদ খুলবে, সংসদে যাবে বিরোধী দল জামাত এবং NCP, তো ওখানে গিয়া ঝগড়াঝাটি মারামারি কিলাকিলি করুক, এই রাজপথে তো নামার কোনো প্রয়োজন দেখি না। এবং দেখেন ওই নির্বাচনে আমাদের হক কেড়ে নেওয়া হয়েছে জামাত আমির, এতদিন পরে আসলে তাদের একটা ইস্যু লাগবে ভাই। মানে তারা নিজেরা কারচুপি করে, মানে সে বলতেছে যে কারেন্ট অফ করে, ইলেকট্রিসিটি অফ করে দিয়ে নাকি কারচুপি করা হয়েছে, গণনাতে ভুলভাল করা হয়েছে। তো এতদিন পরে কেন? সেই ইলেকশন হয়েছে 12 তারিখে, আজকে হচ্ছে যে 27 তারিখ, মানে 15 দিন পরে তার হুঁশ হয়েছে এইসব কথা বলার। তো ডাক্তার শফিকুর রহমান সাহেব আসলে গণতান্ত্রিক আচরণ করবে, কারণ উনি নিজেও কিন্তু ওনার যে জয়ী হয়ে আসা সেটাও কিন্তু আসলে বিতর্কিত। অনেকে বলেন যে উনিও কিন্তু কারচুপি করছে আর কি, জামাতের আসলে আওয়ামী লীগের ভোট নিয়ে ভোট পেয়ে আর কি, ওই তাদের জান্নাতের টিকিট এবং টাকা পয়সা তারা যেভাবে বিলাইছে আর কি। আমরা জানি যে সীমান্ত এলাকায় তারা ব্যাপকভাবে জিতছে, এবং সেখানে কিন্তু টাকার আসলে মানে ছড়াছড়ি আর কি, মানে টাকা দিয়ে ভোট কেনা বা তাদেরকে পুনর্বাসন করা, তাদের লাইফ টাইম তাদের দায়িত্ব না, এইসবই কিন্তু তাদের একটা মানে নির্বাচনী ক্যাম্পেইন ছিল আর কি, এবং জান্নাতের টিকিট বেচা আর কি। তো আমরা গতকালকে দেখলাম যে গতকালকে আর পরশু দিন আর কি, আমি গতকালকে ভিডিও বানিয়েছি যে গভর্নরকে সরাই দেওয়া হয়েছে, মনসুরকে আর কি। তো এখন নিশ্চয়ই জানা যাবে যে আসলে বাংলাদেশের তুরস্ক থেকে কত টাকা বিদেশি ফান্ড, ওই ডলার হোক বা রুপি হোক বা লিরা হোক, যেই ফান্ডই আসুক, কত টাকা জামাতের অ্যাকাউন্টে আসছে, এবং তারা ইলেকশন পারপাজে এই মানে কত টাকা মানে অবৈধভাবে ব্যবহার করছে, এটা কিন্তু আসলে ইতিমধ্যে হয়তো বিএনপির হাতে চলে আসছে। তো তাদের আসলে ভয়ভীতি আছে, তারা এখন একটা বাংলাদেশে ইস্যু বানাইতে চায় আর কি, নানা ধরনের ইস্যু। তো এখানে তারা স্লোগান দিচ্ছে, সাদিক কায়েম এখানে বাড়াই গেছে, এবং দেখেন সাদিক কায়েমের পাশে এবং ওই বোরখা পার্টি, বোরখাওয়ালিরা, গণজাগরণ মঞ্চের ওরা বোধহয় শার্ট প্যান্ট পরে নামছে আর কি, শার্ট প্যান্ট খুলে নামছে এখানে। বিডি লাইফ, মানে এইগুলি, এই পেজগুলি
এনসিপি আবার তাদের আর কি। তো এগুলো বন্ধ করে না কেন সরকার বুঝি না আর কি, মানে সরকারের কি আসলে দরকার নাই, এগুলি তারা দেখতে চাচ্ছে আর কি। তারেক রহমান ধর্ষণ করো অবসান, ঢাবিতে ডাকসু না ঢাকসুর স্লোগান। তো ঢাকসুওয়ালারা কেন এখানে নামে আর কি? আমি তো বলছি যে ঢাকা ইউনিভার্সিটি কামরাঙ্গীর চরে শিফট করে দেওয়া হোক আর কি। মানে এই মাদ্রাসা ভাই এখানে রাখারই দরকার নেই, সারাক্ষণ একটা উত্তেজনা, দিনে রাতে খালি এরে মারে ওরে টানে, এটা করে সেটা করে, কোথায় কোথায় রাস্তায় এরা মানে হুজুরগুলা, মানে এখন তো রেগুলার এই শুক্রবার হইলেই জুমার নামাজ পড়ে কি পড়ে না নামে পড়বে আর কি রাস্তায়। সর্বমিত্র চাকমা ডাকসুর সদস্য, মানে ডাকসু শুনলেই ভাই এখন ঘিন ঘিন করে আর কি। নারী স্বাধীনতা নিয়ে মুখে ফেনা তোলা লোকগুলো গতকালকের 2টি হত্যাকাণ্ড ধর্ষণ নিয়ে নিশ্চুপ। তো এইটা কে বলছে আর কি, মানে তোরাই বা কেন এত মানে উত্তেজিত হয়ে গেলি? নারী স্বাধীনতা নিয়ে মুখে ফেনা তোলা লোকগুলো গতকালকের 2টি হত্যাকাণ্ড ধর্ষণ নিয়ে নিশ্চুপ। আহারে, মানে কষ্টে মরে যাচ্ছে আর কি। ডিইউ নিউজ তারা বলতেছে ধর্ষণ খুনের ঘটনায় বিরোধী দলকে চুপ না থাকার আহ্বান ডাকসুর সদস্যদের। মানে এরা এক একটা উইং আর কি তারাই পোক করতেছে। এখানে দেখেন সাদিক কায়েম এখানে দাঁড়ানো আর কি। তো ওরা আবার ওই বিরোধী দল মানে ওই এনসিপি এবং জামাতকে বলতেছে মানে লেগে পড়ার জন্য আর কি। তো দেখেন আমি একটা স্ট্যাটাস আপনাদেরকে দেখাই যে পুলিশ সদর দপ্তর এবং বিভিন্ন মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী আগস্ট, মানে ওই শেখ হাসিনা পালানোর পরে আগস্ট 2024 থেকে ফেব্রুয়ারি, মানে ইলেকশন ডেট পর্যন্ত 26 পর্যন্ত বাংলাদেশের ধর্ষণের ঘটনার পরিসংখ্যান, এটা আমরা একটু যদি দেখি, মোট মামলা এটা আমরা দেখি পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী 2024 সালের আগস্ট মাসে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে 2025 সালের ডিসেম্বর পর্যন্ত সারা দেশে মোট 9,143টি ধর্ষণের মামলা হয়েছে। বুঝছেন ঘটনা? এই জামাত শিবিরেরা যখন ওই ডক্টর ইউনূসের সাথে ক্ষমতায় ছিল তখন ওই তাদের আমলে 2024-এর আগস্ট থেকে 2025 সালের ডিসেম্বর পর্যন্ত 9,143টা ধর্ষণের ঘটনা ঘটে। মানে আমরা তাদের কোনো উচ্চবাচ্য দেখছি না? ডক্টর ইউনূস চিৎকার করছে কাঁদছে, নাকি এই ডাকসুর মানে বিবি সাদেক কায়েমরা কাঁদছে আর কি। 2025 সালের বার্ষিক তথ্য বাংলাদেশ মহিলা পরিষদের বিএমপি রিপোর্ট অনুযায়ী 2025 সালে মোট 786 জন নারী ও শিশু ধর্ষণ ও গণধর্ষণের শিকার হয়েছেন। মানে ক্যান ইউ ইমাজিন, এটা হয়েছে ভাই, এবং তারা চুপচাপ ছিল। অন্য একটি মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের এএসকে তথ্য মতে এই সংখ্যা 749 জন। দুইটা ঘটনায় ভাই তারা মানে অস্থির হয়ে গেছে, রাস্তায় নামো, তারেক রহমানের এই চায়। তো তখন কোথায় ছিলি তোরা? ডক্টর ইউনূসের পদত্যাগ চাস নাই কেন? 2024 সালে সারা বছরে ধর্ষণের শিকার হয়েছেন মোট 516 জন বাংলাদেশ মহিলা পরিষদের তথ্য অনুযায়ী। পুলিশের তথ্য মতে এই বছর মোট মামলার সংখ্যা ছিল 5,570টা। মানে এটা হচ্ছে যে 2024 সালের সারা বছরে আর কি। সাম্প্রতিক যে ট্রেন্ড সেটা হচ্ছে 2025 সালে শিশু ধর্ষণের ঘটনা আগের বছরের তুলনায় প্রায় 75% বৃদ্ধি পেয়েছে। মানে কখন? 2025 সালে। চিন্তা করছেন? শুধুমাত্র 2025 সালের প্রথম 6 মাসেই ধর্ষণের সংখ্যা 2024 সালের পুরো বছরের প্রায় সমান ছিল। তো কই ছিলি তোরা? সাদিক কায়েম তোরা কই ছিলি? ডাকসুর বাইরে যারা আছে চাকসু মাকসু খাকসু মাকসু যেগুলো আছে, এরা কিন্তু ভাই কথা কয় না। এই সাদিক কায়েমের গায়ের মধ্যে খালি মানে চুলকায়। 2026 সালের আংশিক তথ্য 2026 সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের সুনির্দিষ্ট মোট পরিসংখ্যান এখনও পূর্ণাঙ্গভাবে প্রকাশিত হয়নি। তবে জানুয়ারি মাসে চলন্ত বাসে ধর্ষণের মতো একাধিক ঘটনা গণমাধ্যমে গুরুত্বের সাথে আলোচিত হয়েছে। তো এই ধরনের খবর আমরা দেখলাম, এবং তারা ওই সময় কিন্তু কোনো কথাবার্তা বলে না। গণ অভ্যুত্থান করলো ছাত্ররা, ফল ভোগ করছে রাজনৈতিক দলগুলো। কোটা আন্দোলন তোরা করছস, কিন্তু গণ অভ্যুত্থান তো তোরা করস নাই। তোরা ওই কোটা আন্দোলন এক সময় উইথড্র করছিলি ওই মন্ত্রীদের সাথে বৈঠক করার পরে। তারেক রহমান আসলে ওই ব্যাকগ্রাউন্ডে কলকাঠি নাড়তেছিলেন, এবং তারা কিন্তু রাস্তা থেকে সরে নাই, এবং রাস্তাতে বিএনপি ছিল, এবং বিএনপির বাইরে যারা নাকি প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্র তারা এই আন্দোলন করছে। তোরা কইছিলি ভাই? এবং প্রাইভেট ইউনিভার্সিটির কোন নেতার নাম বলতে পারিস? নাহিদ ইসলাম। একটা নেতার নাম বলতে পারিস প্রাইভেট ইউনিভার্সিটির, যারা ব্র্যাক ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, উত্তরা থেকে যারা আন্দোলন করছিল? তোরা তো ছিলি না। তোদেরকে আমরা ওই কয়েকজনকে মুখ হিসাবে রাখছিলাম, কারণ শেখ হাসিনা যেন বলতে না পারে যে বিএনপি বা এটা জামাতের আন্দোলন এটা সেটা, এবং এভাবে কিন্তু আমাদের একটা সফলতা আসছে আর কি। তো তোরা আসলে যে নেতৃত্বে কতটা কাঁচা, এটা তো 18 মাস আমরা দেখছি আর কি। তোরা জামাতের ওই 90% ভোট না পাইলে তোরা একটা সিটও জিততে পারতি না, এটাই হচ্ছে যে বাস্তবতা। তো নাহিদ ইসলাম, তারপরে ডাক্তার শফিকুর রহমান, সাদিক, ডাকসু,
এদের নাটের গুরু হচ্ছে পাকিস্তান এবং তুরস্ক আর কি। তো আমাদের খলিলুর রহমান সাহেব মানে তাদেরকে ম্যানেজ করতে গেছে আর কি। আমরা দেখলাম যে নরেন্দ্র মোদীকে তারেক রহমান সাহেব যেভাবে মানে সাইজ করছে আর কি, আওয়ামী লীগের একদম মুখ বন্ধ হয়ে গেছে। তো আমরা ওই সেরকমই দেখতে চাই। নাটাই কিন্তু এই পাকিস্তান এবং তুরস্কের হাতে, এবং ইসাকদারের সাথে কিন্তু খলিলুর রহমান সাহেব ওখানে বৈঠক করতেছেন। ওআইসির এক্সিকিউটিভ মিটিং এর একটা সাইড লাইনে বৈঠকটা হচ্ছে, এবং তার্কিশ মিনিস্টার কুলাক লিয়াকায়া মানে এই লোক হচ্ছে যে সেই ব্যক্তি। তো এদের সাথে বৈঠক টৈঠক করে ওই মানে তাদের যে নাটের গুরু হচ্ছে যে এই দুইজন পাকিস্তানের এবং তুরস্কের এরা, এবং এদেরকে দিয়ে আসলে যদি ইন্ডিয়াকে যেরকম ম্যানেজ করে মানে তারেক রহমান সাহেব আওয়ামী লীগের মুখ বন্ধ করছে, শেখ হাসিনার মুখ বন্ধ করছে, তো এটা আমরা যদি দেখি এটা অবাক হব না আর কি। ওদের আরেকটা গুরুত্বপূর্ণ খবর, সেটা হচ্ছে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে 4 দশক পর আবারও প্রার্থী বাংলাদেশ, সরে দাঁড়ালো ফিলিস্তিন, এবং এখন বোধহয় সাইপ্রাস বা কে একজন আছে, তো তার সাথে লড়াই হবে। এবং সৌদি আরব এবং অন্যান্য ওআইসির অনেক দেশে কিন্তু বাংলাদেশকে সমর্থন দিয়েছে আর কি। তো খলিলুর রহমান সাহেব আবার যদি আমি যদি ভুল না করি হুমায়ুন রশিদ নামের একজন মানে সাবেক স্পিকার ছিলেন সম্ভবত, তো উনি কিন্তু একসময় ওই জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি ছিলেন আর কি। তো দেখেন এখানে খুন টুনের কথা বলতেছে, অ্যাপ্রিসিয়েট করার মতো এদের আসলে মুরাদ নাই। তো তারা কিন্তু ওই অ্যাপ্রিসিয়েট করতে জানে না, মানে তাদের খাইসলত খুবই খারাপ। ওই আওয়ামী লীগের স্ট্র্যাটেজি তারা নিছে, সারাক্ষণ খালি ভুল খুঁজবে, এবং তারা ভুল না দেখলেও এরকম উল্টাপাল্টা কথা বলবে আর কি। মোহাম্মদপুরে আদাবরে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার 95, এটা ওই দ্বিতীয় দিনের মতো। প্রথম দিন 100 জনকে গ্রেপ্তার করছিল, দ্বিতীয় দিন 95 জন, এবং ডগ স্কোয়াড নিয়ে তারা কিন্তু নেমে গেছে। এবং ওই সালাউদ্দিন আহমেদ সাহেব ওনার যে ডিপার্টমেন্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ পুলিশের এরকম নিয়োগ হচ্ছে, পুলিশের 10,000 কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, এসএসসি পাশেই আবেদন করা যাবে আর কি। তো যারা আমার ভিডিও দেখতেছেন যদি কেউ থাকে আপনারা অবশ্যই অ্যাপ্লাই করেন, কিন্তু ওই জামাতের এনসিবির কারো অ্যাপ্লাই করার দরকার নেই। তারা অনেক লোক ঢুকাইছে এবং তাদেরকে আসলে ঢাকা থেকে সরাইতে হবে, কারণ তারা ওই 18 মাসে প্রচুর পুলিশের লোক ঢুকেছে, বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর ভিতরে ওই জামাত শিবিরের এদেরকে ঢুকেছে। তো ঢাকাতে ওই যারা নাকি গত 18 মাসের নিয়োগপ্রাপ্ত তাদেরকে ভাই সরাইতে হবে। তারা আবার কোন সময় জুলাই আগস্টের এইসব উল্টাপাল্টা জিনিস করার প্ল্যান করতে পারে, তো সেখানে যেন ওই পুলিশের কোনো যেন সাপোর্ট না পায় তারা, সেটার জন্য ঢাকাতে গত 18 মাসে তাদের যে নিয়োগ ছিল পুলিশের মধ্যে, জামাতের ওই ডিএনএ টেস্ট করে পুলিশের মধ্যে যারা গত 18 মাসে ঢুকছে তাদেরকে ঢাকা থেকে সরিয়ে দেওয়া উচিত আর কি। তো বন্ধুরা আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এবং ওই আওয়ামী লীগের মতোই এক সময় যেটা ভারত করছিল সেটা হচ্ছে যে জামাত শিবির এবং ডাকসু এবং ইনকিলাব মঞ্চ এদের আবার পৃষ্ঠপোষক যারা আছে ওই পাকিস্তান তুরস্ক, তারা কিন্তু আবার বাংলাদেশকে একটা অস্থিতিশীল অবস্থার মধ্যে ঠেলে দিতে পারে। তো আমার মনে হয় যে বাংলাদেশের মানে তীক্ষ্ণ চোখ রাখা উচিত, সতর্ক থাকা উচিত, বিশেষ করে তারেক রহমান সাহেব এবং স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইনশৃঙ্খলা বাহিনীর যারা আছেন আর কি, সবাইকে সতর্ক রাখতে হবে। যারা বাংলাদেশে রাজপথে সহিংসতা বা এই ধরনের মিছিল মিটিং করার একটা অরাজক অবস্থা তৈরি করার চেষ্টা করতেছে, তাদেরকে কিন্তু গোয়েন্দাদের একটা নজরের মধ্যে সবসময় 24 ঘন্টায় কিন্তু তাদের নজরবন্দি করে রাখা উচিত আর কি। তো বন্ধুরা এখনকার মতো এটুকুই। যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন বন্ধুরা, এবং খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।